প্রথম কথা হলো যে এই নির্বাচনের ভেতর থেকে আমাদের যেটা সবচেয়ে বড় লাভ হইছে সেটা হইলেই ধরেন আওয়ামী সরকার মানে ফ্যাসিস্ট সরকার চলে গেছে। চলে যাওয়ার পর ইউনূস সাহেব দায়িত্ব নিল। আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে বসাইলাম। বসানোর পরে তার কাছে আমাদের প্রত্যাশা কি ছিল সেটা পরে আসি। তারপর একটা কথা চলতেছিল এরকম। এই এখন টুক করে চলে আসবে আগরুম-বাগরুম নানান কথা। কেউ একটু ভীতু হইছে কখনো নানান পদের কথা বলছে। কিন্তু এই একটা নির্বাচনের মাধ্যমে যেটা হইলো, ইউনূস সরকার তো নির্বাচিত ছিল না। যদিও আমরা বৈধই বলব তাকে যেহেতু আমরা সবাই মিলে তাকে বসাইছি। কিন্তু নির্বাচিত সরকার আসায় কি হইলো? তার জবনিকাপাত। মানে নির্বাচনের মাধ্যমে একটা সরকার বইসে গেছে। সুতরাং এখন শেখ হাসিনা কালকে সকালবেলা যদি দেশে চইলেও আসে, তাকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার আসতে হবে। তো সেটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এইটা গেল একটা দিক। আরেকটা দিক হইল যে একটা শান্তিপূর্ণ ইউনূস সাহেব সম্পর্কে সায়ন্ত ভাই বেশ কিছু কথা বলেছে। এটা আমি খুব বিনয়ের সাথে তাকে বলছি যে এখন একটা নির্বাচিত সরকার আসছে, আমরা নরমালি ধরে নিব সে ৫ বছর থাকবে। ৫ বছর পর আবার ইলেকশন হবে। এখন সে ছিল অন্তর্বর্তীকালীন সরকার। যতটুকু সময়ের জন্যই থাকুক সে। একটা সরকার চলে গেছে, আরেকটা সরকার আসছে। মানে বিএনপি আরেকটা সরকার হিসেবে আসছে। এর মাঝখানের সময়টা অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন সরকার একটা পূর্ণাঙ্গ সরকার। এখন এই পূর্ণাঙ্গ সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে যদি সেই কোনো সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য ভালো না হয় কিংবা ক্ষতিকারক কিছু হয়ে থাকে, আমার মনে হয় নির্বাচিত সরকার আসছে, তাদের সেটা প্রিভিলেজ আছে এটা রিভিউ করার। রাইট। যদি প্রয়োজন না মনে করে এটা রিভিউ করে বাতিল করার, এবং সেটা যদি জনস্বার্থে বুঝানো যায়, আমরাও কোঅপারেট করবো ১০০ বার। কারণ আপনি যদি বুঝাইতে পারেন যে এটা জনস্বার্থ বিরোধী হয়েছে কিংবা খুব বেশি ক্ষতিকারক, অফকোর্স সেই রিভিউ করার সুযোগ আছে, সেটা তারা করুক। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার শেখ হাসিনা যখন চলে যায় তখন রাজাকার এবং রাজাকারের বাচ্চা যাদেরকে বইলে গেছে, রাজাকারের বাচ্চা বলতে আমি ছাত্রদের কথা বলছি, তাদের কিন্তু সে বলছে এরকম কথা যে এই রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি এগুলো বইলে গেছে। বাট ইনফ্যাক্ট সে এটা রাজাকারের নাতিপুতি যাই হোক বলে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু পার্লামেন্টেই শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা তাদের কাছ থেকে যেটা পাইছি, সায়ন্ত ভাইরা, যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা ভাই না। শুনেন আমি একটা কথা বলি, এত বড় রেসপন্সিবিলিটি তারেক রহমান সাহেব পাইছে, আমরা যে যত কথাই বলি, টক শোতে এসে নানান কথা বলি, আমরা যে আর্গুমেন্ট করি সেটাও কিন্তু এটা মানে এই না যে আমি তার বিরোধিতা করতে বা চ্যালেঞ্জ করতেছি। টেক এ লেসন, ভালো জিনিসগুলো অ্যাকসেপ্ট করেন আর খারাপ জিনিসগুলো রিজেক্ট করেন। Right. এই অপশন আপনাদের আছে এবং আমরা আলোচনা সামনে করে যাব। আমরা এখন দেখতে চাই একটা প্রাণবন্ত পার্লামেন্ট, Right. এবং সেই প্রাণবন্ত পার্লামেন্টে আমার কাছে মনে হয় উনি যেটা বলছে, শান্ত ভাই বলছে যে আমরা চাই যে বিরোধিতার খাতিরে বিরোধিতা না, এরকম যাতে না হয়। গঠন প্রাণবন্ত বিরোধী দল থাকুক এবং আনসারেবল হোক সরকার, বিরোধী দল একে অপরের কাছে আনসারেবল হোক। এবং যদি দুইজনই ম্যানিফেস্টো দিচ্ছেন, দুইজন ম্যানিফেস্টো দিছে নির্বাচনের আগে, এর ভিতরে যদি বিরোধী দলেরটা ভালো হয় এটা অ্যাকসেপ্ট করতে কোনো দ্বিধা নাই, সরকারেরটা যদি ভালো হয় সেটা অ্যাকসেপ্ট করতে দ্বিধা নাই। কিন্তু আলোচনা হয়েছে দুই পক্ষের কাছে, বিশেষ করে সরকারে যারা গেছে তারা তো তাদের যে ইশতেহার সেটার প্রতি তাদের গুরুত্ব এবং মনোযোগ বেশি থাকবে। আমি আগেও বলছি এখনো বলছি, ফ্রম এই চ্যানেলের মাধ্যমে সায়ন্ত সাহেব আছেন, মাধ্যমে সরকার যারা গঠন তাদেরকে বলতে চাই, আপনার ইশতেহার কিন্তু মস্করা না, ইশতেহার ইজ এ কন্ট্রাক্ট, প্রতিশ্রুতি কার কাছে? জনগণের সঙ্গে, শুধু বিএনপির সঙ্গে না। কারণ আপনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন তখন আপনি সবার প্রধানমন্ত্রী। বাংলাদেশের আন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, থাকেন আপনি সুন্দরভাবে দেশ চালান, এটা আমাদের প্রত্যাশা। গণতন্ত্র এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আমরা সামনে আরো আমাদের গণতন্ত্র আরো মজবুত হোক, সেটা আমরা চাই। অ্যাডভোকেট রাজ্জাক, আবার ফিরবো আপনার কাছে। ডাক্তার শান্ত, আমরা যেহেতু সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, আমার মনে হয় যে আলোচনা নির্বাচন প্রসঙ্গটা আর একটু পরে আনিয়ে সরকারের সামনে এখন কি অগ্রাধিকার পাওয়া উচিত? সরকারের সামনে বিষয় তো এখন সবগুলোই কিন্তু অগ্রাধিকার, তার মধ্যে সামনে অনেকগুলো বিষয় একই সঙ্গে সাইমালটেনিয়াসলি অগ্রাধিকার নিয়ে এগোতে হবে। 100 দিনের প্রায় তারা নির্বাচনী অঙ্গীকারী, ইমিডিয়েটলি যে কাজগুলো করবে বলছে সেগুলো অন্তত 100 দিনের মধ্যে তার কিছু কিছু অন্তত শুরু হয়েছে যৌক্তিকভাবে, সেটা দেখাতে হবে, ভিজিবল করতে হবে তাদের। এই নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার ছিল 3টা: সংস্কার, বিচার এবং নির্বাচন। তো নির্বাচন তো হয়ে গেছে তাদের হাত দিয়ে, একটা শেষ, কিন্তু বিচার এবং সংস্কারটা চলমান। এই সরকারের বিচার প্রক্রিয়া, যারা অপরাধী, যারা মায়ের বুক খালি করেছে, যারা সত্যি সত্যি অপরাধী, মানবতা বিরোধী অপরাধ, তাদের যেন আইনের আওতায় আনা হয়। ভবিষ্যতে কেউ যাতে এইরকম ধরনের অপরাধ করতে ভয় পায় সেটা নিশ্চিত করতে হবে। আর যারা অপরাধ করেনি তাদেরকে, অপরাধীদের বিচারের আওতায় আনার সাপেক্ষে তাদেরকে দেশের নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বাঁচা, নাগরিক অধিকার প্রয়োগ করা, রাজনীতি করা, সব অধিকারও তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তির দোষে
অন্য ব্যক্তি যা রেসপন্সিবিলিটি মনে করেন, তাহলে তো প্রতিটা মুহূর্তই তো আপনার রেসপন্সিবল, প্রতিটা মুহূর্তই আপনার মূল্যবান, প্রতিটা মুহূর্তে আপনি কাজ করবেন। আমরা সিম্পলি যে উনি ডাক্তারি করে, ওনার নিজের হাতেই তো সময় নাই, কথার কথা বলছি। আমরা কি করি? আর যিনি প্রধানমন্ত্রী হবেন কিংবা মন্ত্রী হবেন, তাদের টাইম কোথায়? তাদের প্রতিটা মুহূর্ত তো মূল্যবান, সেই দিকটাই খেয়াল রাখতে হবে। 100 দিন আর না, প্রতিদিনই মূল্যবান, একেবারে প্রতিটা দিন মূল্যবান। অগ্রাধিকার হওয়া উচিত কি? অগ্রাধিকার যদি মানে রাষ্ট্রের জন্য অগ্রাধিকার কি হবে? প্রথম, আপনি যদি কালকের থেকে টেক ওভার করেন, পরশু থেকে টেক ওভার করেন, প্রথম হলে আমি এই মুহূর্তে মনে করি যে আমরা অনেক বিতর্ক করছি, অনেক নির্বাচনের আগে বহু কিছু বলছি, ঋণ খেলাপিরা পাশ করছে, অমুক তমুক, সেই সমস্ত আলাপ বাদ। আজকে কিন্তু গণভোটটাও পাশ করছে। রাইট, গণভোটটা যেহেতু পাশ করছে, গণভোটটা কিন্তু জনগণের গণ আকাঙ্ক্ষা বলতে পারেন। সুতরাং আমি মনে করি জুলাই চেতনার যেহেতু জুলাই চেতনার সাথে এটা রিলেটেড, জুলাই সনদ হবে এটার ভিত্তিতে, সুতরাং অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে এটা শুরু করা উচিত। এটা শুধু যে ওই জন্য দরকার তা না, আমার কাছে মনে হয় যারা নির্বাচিত হয়ে গেছেন তাদেরও একটা বৈধতার ব্যাপার আছে সাংবিধানিকভাবে, যেটা আমি আগেও বলছি এখনো বলছি, যে আমরা যে নির্বাচনটা করেছি সেটা কিন্তু ইনফ্যাক্ট এখনো কোন সংবিধানে করছি সেটা আমাদের কাছে অস্পষ্ট। সুতরাং আমার কাছে মনে হয় যেহেতু নির্বাচন হয়ে গেছে, তারা প্রথম দিকেই তাদের বসা উচিত গণভোটটা নিয়ে। আমি গণভোট 100% বাস্তবায়ন করবে না কতটুকু করবে সেই সিদ্ধান্ত তারা নিবে না। বিএনপি সুস্পষ্টভাবেই বলেছে যে তারা যে ইসে স্বাক্ষর করেছে সুস্পষ্টভাবে সেই স্বাক্ষরের পুরো বাস্তবায়নেই তারা অঙ্গীকারাবদ্ধ। আমি সেটাই বলছি, কারণ আপনার আরেকটা সুবিধা আছে, না জুলাই স্বাক্ষরের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিএনপি অঙ্গীকারবদ্ধ, এটা ঠিক আছে, আমরা না তারা ডিফার করেছে। ডিফার মানে হচ্ছে তারা যেটা স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট যেখানে আছে এগুলো তারা করবে না, সেইটুক তো তাদের আপত্তিই আছে। না আমি বলি, আচ্ছা আমি বলিনি যে নোট অফ ডিসেন্টের কথা যেটা বলছে, ইনফ্যাক্ট নোট অফ ডিসেন্ট যেটা ওনারা বলতেছে, আমার মনে হয় নোট অফ ডিসেন্টের বিষয়ে আপনি যে কথা বলতে চান আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনি। আমি কারণ দুইটা তো একই দিনে হয়েছে, গণভোট এবং জাতীয় সংসদ, এবং একটার সাথে আরেকটা রিলেটেড। আপনি জাতীয় সংসদে কার্যক্রম শুরু করতে হলে আপনার এখন গণভোটকে মূল্যায়ন করতে হবে। এখন গণভোট মানে তো রাফলি বোধহয় 77% ভোট পাইছে, কাস্টিং ভোটের 77% জনরায়। তো এইটাকে আপনার তো অবশ্যই আমলে নিতে হবে। এখন এটা শুরুতেই তো এখন এইটা কাজ করতে হবে, কারণ আপনি যদি এর আলোকে সংবিধানটাকে সংস্কার না করেন, আপনি তো অপারেট করবেন কি, আপনি শুরু করবেন কিভাবে যাত্রা? কারণ আমি সংবিধানটা বারবার আমাকে কেন বলতে হচ্ছে, আমাদের এগুলো আজকে পিওর একাডেমিক ডিসকাশন, এখন আর কোনো বিতর্ক নয়। সেটা হলো যে ওই সংবিধানে তো প্রধানমন্ত্রী চালাইতেন, একটা সংসদ থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে আরেকটা সংসদ করতেন, নির্বাচন কইরা বসায় থুইতেন, তারপরে আগেরটার মেয়াদ শেষ হবে, তারপরে মানে 1 সেকেন্ডও খালি থাকবে না, শেখ হাসিনা থাকতে হবে 24 আওয়ার, মানে একেবারে আমরণ। এই কারণে এটা করছিলেন। নির্বাচনটা সেই আলোকে হয় নাই, সেই আলোকে হইলে ওই সংবিধান মোতাবেক নির্বাচন 26 ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কোনো স্কোপ নাই, 29 ছিল। ওই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এখন প্রায়োরিটি হিসাবে, তার প্রায়োরিটি হিসেবে আমি মনে করি সবার আগে গণভোটের অগ্রাধিকার, এবং গণভোটের আলোকে ওনাকে সংবিধান সংস্কার করে কার্যক্রম শুরু করতে হবে, সংসদে প্রবেশ করতে হবে। এখন এই যে আপনি বলছেন যে গণভোটের আলোকে, গণভোটের যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়েও তো একটু মানে এদিক ওদিক আছে। জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে, ঠিক আছে, জুলাই সনদে যেটি নিয়ে সমঝোতা হয়েছিল, সব মিলিয়ে একটা ব্যত্যয়ও আছে। সব মিলিয়ে ব্যত্যয় আছে, নোট অফ ডিসেন্ট আছে, কিছু উনি দ্বিমত করছে, কিছু আমি দ্বিমত করছি, এইভাবে আছে। এই দ্বিমত ছিল বলেই তো গণভোটের প্রশ্ন আসছে। এই দ্বিমত যদি না থাকতো তাহলে তার গণভোট লাগতো না। গণভোট যখনই হয়ে গেল তখন আপনার ওই নোট অফ ডিসেন্টের কোনো স্কোপ নাই, সব অ্যাপ্রুভ বাই দ্য পিপল এন্ড ইট শুড বি এক্সিকিউটেড বাই দ্য মেম্বার অফ পার্লামেন্ট। এই মুহূর্তে হবে, গণপরিষদ দিতে পারে অল্প সময়ের জন্য। এটা আবার ফিরবো আপনার কাছে, ডাক্তার সায়ন্ত কি বলবেন? না দিয়ে উল্টা তাদের গালিগালাজ করাতে সে 18 তো বৈষম্য সেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন এবং সূত্রপাত, সেইটার ধারাবাহিকতায় আবার এই 24 সালে এসেও আবার বৈষম্য বিরোধী আন্দোলন। সুতরাং এদেশের তরুণ সমাজ তারা সম্মানজনকভাবে খেয়ে পড়ার জন্য একটা কর্মসংস্থান চায়, সেটা সরকারি চাকরি হোক, সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা বেসরকারি চাকরি হোক, বা কিছু একটা করে তারা টিকে থাকার পথ চায় এইটা। এবং এটা করতে গেলে পাশাপাশি শুরু থেকেই দুইটা জিনিস করতে হবে, দুর্নীতি দূর করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে, কেউ যেন ভিকটিম না হয়। এই কাজগুলো সবই অগ্রাধিকার ভিত্তিতে একই সঙ্গে শুরু করতে হবে। জি, আপনি 100 দিনের কথা বলছেন, আমার তো মনে হয় প্রথম দিন প্রতিটা দিনেই এই সরকারের সামনে চ্যালেঞ্জিং বটেই। আজকেই তো আপনি মনে করেন বাংলাদেশের মতো দেশে এরকম নির্বাচন হলে, এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি হলে, নিরঙ্কুশ বিজয় পেলে সেই দলগুলো কি করতো?
তারা বিজয় মিছিল করে যাতা আচরণ করতে, এটা বাংলাদেশের অতীত ট্রেন্ড সবসময় হয়ে আসছে। কিন্তু বিজয়ের পরে তারেক রহমান বলছেন যে কেউ বিজয় মিছিল করবে, সঙ্গে কোথাও কোথাও এই মিছিল থেকে কেউ একটা কটুবাক্য বর্ষণ করলো, কেউ একটা উস্কানিমূলক কথা বললো, ওই দিক থেকে কেউ আবার তাদের এখন তো দগদগে ঘা, তারা পরাজিত হয়েছে, তারা আবার পাল্টা একটা কথা বললো বা মিছিল যাওয়ার সময় কোনো একটা অনাকাঙ্ক্ষিত আচরণ করলো, তখন কি হলো, হারমোনিটা নষ্ট হলো। সুতরাং এই দেশে নির্বাচনের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হতো, সেটা এবার হয়নি। এই দেশে দুর্বলরা আক্রান্ত হতো, সেটা হয়নি। এদেশে পরাজিতরা আক্রান্ত হতো, সেটা হয়নি। ইটস এ গুড সাইন। মানে নির্বাচনের পরে, আমি আইনজীবী না হয়েও, ঠিক আছে, গণভোটে দ্বিমত না থাকলেও কখনো কখনো কোনো ইস্যুতে রাষ্ট্রের জনগণের মতামত নেওয়ার প্রয়োজন হয়, সেটাই গণভোট। জিয়াউর রহমান যখন 19 দফা দেয়, জিয়াউর রহমানের 19 দফার মধ্যে কেউ তখন তো দ্বিমত করে নাই, কোনো প্রতিপক্ষ ছিল না, কিন্তু তাকে বলতে হয়েছে জিয়াউর রহমানের প্রণীত এই 19 দফার মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাওয়াকে আপনি কি সমর্থন করেন? হ্যাঁ না। যখন পার্লামেন্টারি সিস্টেমে আমরা প্রবেশ করি, তখন ওইখানে সকল রাজনৈতিক দল একমত হয়ে পার্লামেন্টারি সিস্টেমে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারপরও সেখানে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়ার জন্য যে আমরা সব রাজনৈতিক দল চাইলাম, ঠিক আছে, কিন্তু জনগণ চায় কিনা, সেটাই গণভোট, সেটাই রেফারেন্ডাম। তখন বলতে হয়েছে যে এটা চায় কিনা। সুতরাং এইবার প্রথম দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হুকুমতের প্রধান ডক্টর আলী রিয়াজ দুইজনেই অভিন্ন ভাষায় বলেছিলেন যে সকল রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেটুকুই গণভোটে যাবে, হ্যানা ভোটে। বাকিটা রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে। তার মানে সকল দল একমত হলেই যে গণভোট দরকার নাই, কথাটা এরকম না, একমত হলেও গণভোট দরকার আছে, এটাই গণভোটের আইন। দ্বিতীয় কথা যেটা, গণভোট এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে। গণভোটের বিষয়ে বলাই হয়েছে যে এইটার একটা পরিষদ হবে, এই জাতীয় পরিষদটা হবে পার্লামেন্ট অফ মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত হবেন তারাই পদাধিকার বলে এর সদস্য হবেন, এবং ওইটা একটা দ্বৈত সত্তা হবে। জাতীয় সংসদের সদস্যরা ওইভাবে চালাবেন, পাশাপাশি এই পরিষদ এই যে গণভোটে যে সিদ্ধান্ত নেওয়া হলো এগুলোকে আইনে পরিণত করবেন, যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করে, শুধু দাগ দেবে না, সই করবে সেটা না। এবং নট অনলি 180 দিন, 180 কার্য দিবস, এবং সংসদীয় কার্য দিবস মানে হলো জাতীয় সংসদ যতদিন বসে ওই হারে 180 সংসদীয় কার্য দিবস মানে হলো 2-2.5 বছর 3 বছরও লেগে যেতে পারে। এখন অতীতের সংসদ বসার যে রেট, তাতে এরকমই ধারণা আসে। তার মানে এরপরে হলো এটা প্রায়োরিটি বেসিসে। সুতরাং একটা নির্বাচিত সরকার তাদেরকে প্রায়োরিটি হলো গণভোটকে এক্সিকিউট করে, এটাকে এক্সিকিউট করে তাদেরকে সরকারে ঢুকতে হবে, এইটাও আইনসম্মত নয় এবং যে সিদ্ধান্তের সঙ্গে ম্যাচ করে না। তৃতীয় যেই কথা, গণভোটে এইখানে জুলাই সনদে যা আছে সবই কি মানতে বাধ্য কি বাধ্য না, ইট ইজ অলসো ডিবেটেবল। কেন এটা ডিবেট করার বিষয়? কারণ হচ্ছে বিএনপির সঙ্গে যখন ঐকমত্য কমিশনে বিভিন্ন দল আলাপ আলোচনা করলো, সেখানে সিপিবির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, জামাত ইসলামের নোট অফ ডিসেন্ট ছিল, এনসিপির নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সবার ছিল। কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট যেই জায়গাগুলোতে ছিল, যেহেতু আগে আলোচনা ছিল সব দল একমত যেখানে হবে সেটুকু গণভোটে যাবে, জুলাই সনদে স্বাক্ষর হবে সেটুকু এবং গণভোটে যাবে, সেইটা না করে সরকার চালাকি করে সবগুলো এক জায়গায় করে নোট অফ ডিসেন্ট সহ দিয়ে বললো সই করো। এই সই নিয়ে তখন বিএনপি আপত্তি তুললো, বললো যে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ জুলাই সনদে তো এটা থাকার কথা না, যেগুলো দ্বিমত আছে। তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সরকারের একটা অংশ এনসিপি, জামাত এবং আরও কিছু রাজনৈতিক পক্ষ তারা মিলে বিএনপির ঘাড়ে এই অপবাদটা চাপাইতে শুরু করলো যে বিএনপি সংস্কারের পক্ষে না। এখন যে বিএনপি, ওর মধ্যে 90% সংস্কারের প্রস্তাব কিন্তু তাদের নিজের, তাদের 31 দফার মধ্যে আছে, সেই বিএনপিকে 10% জন্য যে সে একমত হয়নি, সে কারণে তারা সই করতে অপারগতা প্রকাশ করছে, তখন বলছে যে ওরা সংস্কারেরই পক্ষে না। তখন যদি বিএনপি সই না করে তাহলে ওই অচল অবস্থাকে কেন্দ্র করে নির্বাচন বন্ডুল হয়ে যেতে পারে, যে একটা গোষ্ঠী যারা চাচ্ছিল নির্বাচনটা বন্ডুল হোক, ওই স্বাক্ষর না করলে তার উপরে একটা মিথ্যা অপবাদ চাপানো হবে, যেটা ভোটে তাকে ক্ষতিগ্রস্ত করার একটা অপকৌশল, যে বিএনপি সংস্কারের পক্ষে না। সে কারণে বিএনপি সই করছে, সই করার পরে তারা অবস্থান স্পষ্ট করেছে সৎভাবে। শেষ করি বলি, কি বলছে, নির্বাচনী ইস্তেহারের মধ্যে আবার লিখিতভাবে দিয়ে দিচ্ছে, বলছে যে ওইখানে আমাদের যে আপত্তি ছিল সে আপত্তির জায়গাগুলো আমরা এখানে নির্বাচিত হলে আপনারা আমাদের রায় দিলে আমরা সেগুলো বাস্তবায়ন করব না। যেমন একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না, ওইখানে ওরা দিয়েছে এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, আমাদের দ্বিমত আছে, আমাদেরকে আপনারা রায় দিলে আমরা ওইটা মানব না। 2,
উচ্চকক্ষ বিএনপি প্রথম প্রস্তাব করেছে 31 দফায়। কি কনসেপ্ট থেকে কেন প্রস্তাব করেছে সে ব্যাখ্যা বিস্তারিত আছে, যদি কেউ শুনতে চান বলবো পরে। সেই ভিত্তিতে বিএনপির ব্রেন চাইল্ড এটা, বিএনপি এর ফর্মুলার কথা অঙ্গীকার করছে, সব করছে, তারা এখানে একটা রূপরেখা দিয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও সেখানে ওইখানে ঢুকিয়েছে পিআর পদ্ধতিতে হবে। বিএনপি বলছে আমাদেরকে যদি আপনারা রায় দেন তাহলে আমরা ওই পিআর পদ্ধতিতে যাব না, আমরা সংসদীয় আসন প্রাপ্তির অনুপাতে আমরা সেট করব। এখন বিএনপি তো এটা গোপন করে নাই, প্রতারণা করে নাই, চালাকির আশ্রয় নেয় নাই, তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট করেছে। জনগণ একদিকে তাদের এটা জেনে তাদের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ তোমাদের সঙ্গে একমত, তোমাদের রায় দিলাম, তোমরা যা যা বলেছো সেটা করো। এখন বলতে পারেন তাহলে জনগণ তো গণভোটেও হ্যাঁ বলেছে, তাহলে কি করবেন? গণভোটে হ্যাঁ মধ্যে ওই জনগণের মধ্যে বিরাট একটা অংশ তারা এই গণভোটের এই যে এতগুলো ধারা বোঝেই না, 99% বুঝে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কাউকে এখন ওইটা দেন সব ধারা বুঝে কিনা, শিক্ষিতদের সামনে আনেন, চ্যালেঞ্জ করছি। দ্বিতীয় হলো গিয়ে ওর মধ্যে কেউ 90% একমত, কেউ 95% একমত, কেউ 100% একমত, কেউ 60% একমত। এখন যে 90% একমত সে এখন ভেবে দেখে যে আমি তো এর মধ্যে 90% ম্যাচ করে, কিন্তু এটা তো রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা জঘন্য, বা এটা তো আমার আদর্শের সঙ্গে যায় না, আমি এটা নিব না। তখন সে এক বিবেচনায় এসে সই করেছে। সে সই করে মানে ওইখানে শতভাগের পক্ষে সই করেছে সেটা আপনি বলতে পারবেন না, যেহেতু আপনি এক প্রশ্ন এক উত্তর, দুই উত্তর চান নাই। আপনি প্রশ্ন ঢুকিয়েছেন, অনেকগুলা ক্লোজ ঢুকিয়েছেন, সবগুলো একমত হওয়া এই রাষ্ট্রের কোনো নাগরিকের পক্ষে একটু সম্ভব ছোট্ট করে যদি বলেন, আপনি বলেছেন যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে একটা ভণ্ডুল অবস্থা সৃষ্টি করে নির্বাচন বানচালের একটা অপচেষ্টা, এই একই শক্তি কি এই সরকারকে স্বল্প সময় না রেখে 5 বছর রাখার পক্ষে ছিল? একই শক্তি হ্যাঁ, কোনো না কোনো ফর্মে তারা একসময় প্রচারণা চালাইতো যে এরা 5 বছর থাকবে, যতদিন নির্বাচনের পরিবেশ না হয় ততদিন তারা থাকবে। সরকারও আবার তাদের নিয়ে আবার উচ্ছ্বসিত ভাবে বলতো, ফলে এটা ওই রসুনের মানে গোড়া এক জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাইলে এখন কিছু কথা রাজা বলতে কি? হয়। হ্যাঁ। প্রথমত আপনি গণভোটের কথা যিনি বললেন ভাই, যখন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে ওখানে, তখন উনি স্বাক্ষর দিছেন, তারপরে বলছেন ওনারা যে প্রতারণা করছে সরকার, কিছু জিনিস নোট অফ ডিসেন্ট এগুলোকে বাদ দিয়ে একটা সাজাইছে এবং প্রতারণা করছে। আবার উনি এটাও বলছেন যে যদি আমরা ওই দিন স্বাক্ষর এভাবে না করি এবং গণভোটের জন্য রাজি না হই, তাহলে তাহলে নির্বাচনটা নির্বাচনটাকে ভণ্ডুল ভণ্ডুল হতে করে, পারে। হ্যাঁ। তাহলে স্বাক্ষরটা ছিল শুধু নির্বাচন পাওয়ার জন্যে, মানে তাদের কথায় নির্বাচন পাওয়ার জন্য। পরে কি হবে পরেরটা দেখবো, নির্বাচন পাওয়ার জন্য, এবং এই সরকার নির্বাচন নাও দিতে পারে, ডিলে ট্যাকটিস করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা সরকার যেমন তাদের সাথে প্রতারণা করছে, তারা ওই দিন স্বাক্ষর দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে কিনা সেই প্রশ্ন থাকলো আমার। এইবার আসেন, তারা তো অবস্থান ক্লিয়ার করছে, হ্যাঁ না ইশতেহারে ক্লিয়ার ঠিক করে আছে, দিচ্ছে, প্রতারণা করলো কি গোপন করলে না প্রতারণা হয়। ওই ইশতেহার আমার কাছে এখন মূল্যবান না, কেন কারণ মূল্যবান না? গণভোট একটু আগে বলছেন ইশতেহার হলো দলিল, স্পষ্ট ইশতেহার বলছেন তো এটা আছে, জনগণের আবার সঙ্গে বলুন, না ইশতেহার তো ঠিক আছে, আমি বলছি গণভোট। তা গণভোট ওই ইশতেহার মূল্যবান না, এটা আবার বলছেন কিসের গণভোট ক্ষেত্রে? প্রসঙ্গে যখন বলবো আমি গণভোট নিয়ে কথা বলতে চাই। সব প্রশ্নে ইশতেহার মূল্যবান। ঠিক আছে, হ্যাঁ। ইশতেহার তো ঠিকই আছে, ইশতেহার নিয়ে কথা বলতেছি না, গণভোটের সাথে। জি। এখন যেহেতু একে অপরের সাথে প্রতারণা করছে, এবং আবার বলে একে অপরের সঙ্গে। আমি বলছি আপনি বলছেন যে সরকার আপনাদের সাথে প্রতারণা করছে হ্যাঁ, এই গণভোট নিয়ে, না জানিয়ে করছে। সেটাই তো আর বলতেছি। বিএনপি প্রকাশ্যে আর- ঘোষণা দিছে, প্রতারণা হলো কিভাবে? ঠিক আছে, বিএনপি তো বলছে, স্বাক্ষর করছে কেন? আপনি বলছেন নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে, সেই কারণে সেদিন তারা স্বাক্ষর করছে জি। এবং গণভোটে আসছে। আমি সেই কথাটা বলছি, মানে নির্বাচনটা দরকার ছিল, অবশ্যই দরকার। হ্যাঁ, এইবার একটা অনির্বাচিত সরকার তো অনির্দিষ্টকাল থাকতে পারে না। এখন আসেন, এই যে সরকারের কথা ছিল, সরকার থাকার যে প্ল্যান করছে, যেটা বললো, নির্বাচনটা কিন্তু একদম সুষ্ঠু হয়েছে সকলের মতে। হ্যাঁ। নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, এই নির্বাচনটা কেন এত সুষ্ঠু হইলো? অল স্টেক হোল্ডার সমর্থন করেছে, সহযোগিতা আমি করেছে। সেটা আমাকে বলতে দেন। বলেন। সেটা হইলো এই যে বদ্ধমূল ধারণা ছিল যে সরকার লম্বা সময় থাকতে চায়, বদ্ধমূল ধারণা। এবং এই সরকারের সামনে বহু আন্দোলন আসছে, দীর্ঘ 1.5 বছরে 200-250 আন্দোলন আসছে। এই সরকার প্রশাসনিকভাবে ব্যর্থ, এই সরকার কাউকে বলতে বলে পানি মারতে, গরম পানি কাউকে ঠান্ডা, এইসব অভিযোগ প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে নাই, মব শুরু করছে, মব বলতে যা বোঝায় সবই সরকার করছে। কিন্তু আপনি দেখেন সে বারবার বলছে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না। তাহলে পার্টিকুলার নির্বাচনের দিন গোটা প্রশাসন এত সুন্দরভাবে কিভাবে থাকলো, কিভাবে কাজ করলো? আমি নিজেই বলছিলাম যে ইউনূস সাহেব সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন উপহার দিবেন। আপনার চ্যানেলে বলি নাই, কিন্তু অন্য চ্যানেলে বলছি, এখানেও বলেছেন আপনি। এখানেও বলছি যে উনি বলছে সর্বোৎকৃষ্ট নির্বাচন দেবেন, আমি বলছি নিকৃষ্ট নির্বাচন দেবে। কেন বলছি? ওই সার্বিক সবকিছুর আলোকে। কিন্তু নির্বাচন দৃশ্যমান চোখে যা দেখছি তাতে সুন্দর নির্বাচন হয়েছে, সুতরাং আমি দৃশ্যমান ওইটাই থাকি। জি। সেটা এত সুন্দর হইলো কেন? এটা সুন্দর হলো এই 12 তারিখ নির্বাচন যখন নিশ্চিত হয়েছে, ইউনূস সাহেব চলে যাবেন, এটা ছিল মেইন ফোকাস, মেইন টার্গেট। ইউনূস সাহেব যখন চলে যাবেন, সুতরাং নির্বাচনে জানা কোনো এটা প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসন সিদ্ধান্ত নিছে। সিভিল প্রশাসন বলেন, মিলিটারি বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, পুলিশ প্রশাসন বলেন, তারা একটা, আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেব তো যাবেই নির্বাচন। এই ক্রেডিট কি পুরোটা আমরা শুধু সরকারকে দেব না নির্বাচন কমিশনকে? আমি বলি
সরকারের কোনো ক্রেডিটই আমি দিচ্ছি না, জি। কারণ সরকারের ক্রেডিট যদি দিতাম তাহলে তো ওই 1.5 বছর সে যন্ত্রণা সহ্য করতো না। তার কমান্ডে যদি এত কাজ হইতো ওই 1.5 বছর তো সহ্য করতো না। এখানে প্রশাসন নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে, ইসিও কিছু না এখানে। ইসি তো খালি কাগজে কলমে ইসির আন্ডারে এই সবাই যায়, আসলে তার নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে। এমন একটা নির্বাচনের কোনো আলোচনা যাতে না হয়, কারণ এই নির্বাচন মানেই ইউনূস সাহেবের অপসারণ। সুতরাং এই ইউনূস সাহেবের অপসারণটা এত বেশি জরুরি, হ্যাঁ, সুতরাং এই কারণে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কোনো কেওয়াস হয়নি। আর যদি পিছের 1.5 বছর, ওই 1.5 বছর তাকে কমফোর্টেবল থাকতে দেয় না, এই কারণে এই প্রশাসনই যদি থাকে কমফোর্টেবল, তাহলে যদি না নড়ে, কাজে ওই ডিস্টারবেন্সটাকে পার্টিকুলার এই দিনটাকে, এটা ইউনূস সাহেব জানতেন যে ইলেকশনের দিন কোনো প্রবলেম হবে না, কারণ রাজনীতিবিদ এবং প্রশাসন আমাকে চায় না, আমাকে বলতে ইউনূস সাহেবকে চায় না, এটা উনি জানতেন। তো আমার কাছে মনে হতো আমি ইউনূস সাহেবকে খুব ভালো বুঝছিলাম, আসলে আমি বেকুব। উনি সর্বোচ্চ সুন্দর নির্বাচন দিতে পারবে এই সিদ্ধান্তে উনি জানতেন যে আমি নির্বাচনের দিন আসলেই সুন্দর নির্বাচন হবে, কারণ আমার অপসারণটা জরুরি। জনাব রাজ্জাকি, আপনার কাছে ছোট আর একটা প্রশ্ন করতে চাই, যেটির উপর সায়ন্ত এরই মধ্যে আলোকপাত করেছেন। বিজয় মিছিল করেনি বিএনপি, কিংবা বাংলাদেশের অতীত নির্বাচন